তুমি আমার জীবনের প্রথম নারী, তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক সারা জীবনই থাকবো। পরকীয়ার কারণে আপনার জীবন নষ্ট হয়েছে, আপনার সংসার নষ্ট হয়েছে। তুমি আমার জীবনের প্রথম নারী, তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক সারা জীবনই থাকবো। এই তুই আমার কি কস? আমি কি নটি? আমি কি ব্যবসা খুলছি? তুই আমার সাথে সারা জীবন শারীরিক সম্পর্ক রাখবি? তোর পাল্লাই পড়ে তুই সবকিছু করাইলি, তুই আমার ডিভোর্স করাইলি, তুই আমার সাথে সারা জীবন শারীরিক সম্পর্ক রাখবি? মানে পরকীয়ার যে বয়ফ্রেন্ডটা থাকে না, ওনার মধ্যে এমন কিছু জাদু থাকে বা আপনি জীবনও ধরতে পারবেন না এই ছেলে আপনি ঠকাইতেছি। পরকীয়ার কারণে আপনার জীবন নষ্ট হয়েছে, আপনার সংসার নষ্ট হয়েছে, বাচ্চার সাথেও হয়তো এখন দেখা করতে পারছেন না, এবং যার সাথে পরকীয়া করেছেন সেও আপনাকে ছেড়ে গেছে, আপনাকে একেবারে আর্থিকভাবেও নিঃস্ব করে দিয়ে গেছে। আপনি আজকের সেটে আসার মতো টাকাও আপনার কাছে ছিল না, একেবারে নিঃস্ব করে গেছে। তো আজকে আপনি এত কষ্ট করে এই গল্পটা কেন জনগণকে বলতে এসেছেন? আমার মতো এরকম অনেক মেয়েরাই আছে যারা হচ্ছে সংসারে অশান্তির কারণে এরকম ছেলেদের ফাঁদে পা দেয়। এরকম ভুল করি আমি, যে নিজে এই ভুল করবো আমি নিজেই বুঝতেছি না যে আমি এত বড় ভুল করলাম। মানে সারা দুনিয়ার সাথে এত চালাকি করে আমি তার কাছে এইভাবে আমার ইউজ করলো, আমি বুঝতেই পারলাম না। এই ছেলের পাল্লায় পড়ে আমার সংসার তো গেছেই। মানে এখন সবাই আমার দিকে আঙ্গুল তুলে বলে এই মেয়েটা খারাপ। আমি কেন খারাপ হইলাম? কি কারণ ছিল এখানে? এখানে তো অবশ্যই কিছু কারণ ছিল। সেই গল্পটা অবশ্যই আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে চাই। আমি যতটুকু জানি যে আপনি বিবাহিত এবং সন্তান সহ হলেও আপনার একটা বাচ্চা আছে 8 বছরের ছেলে সন্তান। যিনি আপনার সাথে প্রেম করতেন বা যার সাথে আপনার ভালোবাসা আদান প্রদান হয়েছিল তিনি অবিবাহিত ছিলেন। তার মানে বিবাহিত এবং অবিবাহিত সম্পর্ক হয়েছে এখানে। হ্যাঁ, আমি একটু জানতে চাই যে আপনার বেড়ে ওঠাটা কি টাঙ্গাইলে? হ্যাঁ। আচ্ছা, সেখানে আপনার পরিবার কেমন ছিল বা ছোটবেলা থেকে বেড়ে ওঠাটা কেমন ছিল একটু যদি বলতেন। আমার পরিবার খুবই নিম্নবিত্ত, খুবই সাধারণ ঘরের মানুষ আমরা। মানে আমরা 5 বোন, আমি হচ্ছে সবার ছোট। আমার বাবারে দেখছি ছোট থেকে খুবই পরিশ্রম করতেন। আচ্ছা, ও আমার খুব ভালো মানুষ ছিলেন। আমার আব্বা মারা গেছে 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে। তার আগে থেকে মানে আমার এই ছেলের সাথে আমি জড়াইছি। বিয়ে দিছে, আমার আব্বা দুধের ব্যবসা করতো। আচ্ছা আচ্ছা। সে একে একে সব বোনগুলার বিয়ে হয়ে গেল, আমার ভাই নেই। আমারও বিয়ে হয়ে যায় একটা সময়। আমার হয়তো 2014 সালে বিয়ে হয় জানুয়ারি মাসের। আমি তখন হচ্ছে আমারও তখন বয়স 14 বছর। 14 বছর বয়সে মানে বাল্য বিবাহ? হ্যাঁ, আমি মাত্র হচ্ছে 7 থেকে 8-এ উঠছি। বিয়ের 1 বছর ভালোই, মানে কিছু না বুঝতে 1 বছর হয়ে গেছে। পরের বছর কেমনে জানিয়ে হচ্ছে আমার বাবু পেটে এসে যায়, আমি এটা জানিও না, বুঝিও না, জানিও না। 15 বছর বয়সে? হ্যাঁ, যার সাথে বিয়ে হয়েছিল তিনি পেশায় কি করতেন? তার বয়স কত ছিল তখন? উনি একটা দোকান করতো। ওনার বয়সটা আমার থেকে ভালোই বড় ছিল মনে হয়। কত বছর? 14-15 বছরের বড়। 30 বছর আছে। তারপরে পরে বাবু হওয়ার পরে মূলত শুরু হয় আমার জীবনের যে বিবাহ জীবন। মানে আগে আমি ওইরকম কিছু বুঝতে পারিনি কে। তখন আমার যিনি হাজবেন্ড, উনি সাংসারিক ছোট ছোট বিষয়গুলোতে প্রচুর মানে করা শুরু করে, ক্যাট করা শুরু করে। মানে কিছু কিছু পুরুষ মানুষ আছে না, যে মহিলারা যে কাজটা করতেছে ওইটার থেকে বিপরীত, মানে উনি বলতেই থাকবো, আপনি করতে আছেন কিন্তু উনি বলতেই থাকবো যে ওটা মানে এরকম অনেক কিছু, মানে উনি ক্যাট করতেই থাকে সব সময়। মানে রাত্রেবেলা লাইট অফ করলে ওনার মুখটা বন্ধ হয়, আবার সকালে আলো পুরার সাথে সাথে ওনার মুখটা হচ্ছে চালু হয়ে যায়। বিয়ে হয়, বাচ্চা হয়, খুবই অভাব অনটন। আমি খুব কষ্ট করছি, প্রচুর কষ্ট করছি ওই সংসারে। মানে আমার এরকম দিন গেছে, ধরেন আমার বাসায় বাজার থাকে নাই, আমি কাউরে বলি নাই, মানে আমি যে সারাদিন না খাওয়া, আমার বাসায় বাজার নাই, ওটা আমার সংসার। আমার বাবা ওখানে বিয়ে দিছে, আমার ওইখানে থাকতে হবো। খুবই কষ্ট করে ছোট্ট একটা বাড়ির মধ্যে আমি থাকি। আমি কোনো দিন কাউরে বুঝতে দিই নাই যে আমার এরকম কষ্ট। আমার মা যদি বা আমার বাবা যদি ফোন করে জিজ্ঞাসা করে যে কি খাইছো, যে মাছ খাইছি, মাংস খাইছি, মুরগি নিয়েছিল, কিন্তু আসলে কি তা না, হয়তো আমি সারাদিন খাইও নাই। তারপরেও আমি এটা আমার মধ্যে ছিল যে এটা আসলে কারো বলা যাব না, আমার সংসারের অশান্তি, এটা আমার সংসার, আমি মাইসিরে কি জন্য খাইছি না খাইছি মানুষটা শোনায় লাভ নাই, মানুষটা আমার খাইতে দিব না। এইভাবে আমার মানে সংসারটা চলতে থাকে। মানে ওনার প্রচুর মানে ক্যাট বাড়তেই থাকে, প্রচুর কথা বলে। কি ধরনের ক্যাট? আমাকে কি একটু মানে অল্প চারটি বাদ বেশি হলেও উনি পছন্দ করে না।
যে মানে আমার তো আর পেট মাইবা ভাত আর রান্না করা সম্ভব না। রমজান মাসে ওই অল্প কটা ভাত বেশি হয়েছিল, উনি এত বকাবকি শুরু করে যে কি ওই ধরনের কথা বলতো? ওই কথা নিয়ে অনেক কথা বলে, মানে ওই একটা ছোট্ট বিষয় নিয়ে অনেকগুলা কথা বলে। কি গালাগালি? হ্যাঁ, আচ্ছা। বাচ্চা মানে বাচ্চা তো মেন টপিক, ওরাও তো বলবোই অনেক কিছুই মানে বলে। আর আসলে ওইভাবে আমি ওনার জুডো করতে চাইতেছি না, মূলত উনি অপরাধী না। যাই হোক আমি নিজেই অপরাধী। ভিতরে যে খুব ছোট ছোট খুব কষ্ট, আমার ভিতরটা মনে করেন যে অন্যরকম। ওনার প্রতি থেকে আমার মায়া মহব্বত যা ছিল উঠা গেলেও আমার মাথার মধ্যে ছিল যে আমার বাবা এর কাছে বিয়ে দিছে, আমার এখানে সংসার করা লাগবো। মানে গ্রামের সবাই বলে যে তোমার শুনছি অনেক ভালো করে বিয়ে হয়েছে, অনেক সুখে আছো। আমি তো কাউর বলতে চাই নাই আমি সুখে আছি না দুঃখে আছি। আমার ভিতরে আমি তো আমার মায়েরই বলি নাই যে মা বাসায় বাজার নাই, আমি যে দুপুরে এটা দিয়ে খাইছি, রাত্রেবেলা ওটা দিয়ে খাইছি। খুবই ছোট্ট একটা বাড়িতে থাকতাম, আমার দেখে মানুষই বলতো যে তুমি এনে কেমনে থাকো এত কষ্ট করে। মানে এর রাস্তাটা এরকম চাপা ছিল, এতটুক মানে আমি সোজা হয়ে যাইতে পারতাম না। তারপর ওইটা আমার জীবন, আমি এখানেই থাক মানে ওই যে ব্রেনের মধ্যে ঢুকে গেছে গা। মানে আপনি কি কোনো কাজ করতেন তখন? না, আমি কিছু করতাম না। উনি বলতো যে কাজ করতে হবে? না, উনি আমার কখনো বাইরে কাজের জন্য পাঠায় নাই বা বলে নাই। ভালোবাসা কি কিছু ছিল না আপনার স্বামীর পক্ষ থেকে? আসলে ভালোবাসা ছিল, কিন্তু আমি হয়তো বুঝতে পারি নাই যে ওনার ক্যাটকেটই আমার জন্য ভালোবাসা। উনি আমার ভালোবাসা দেখে মনে হয় ক্যাটকেট করে। মানে একটা বিবাহিত মেয়ে রাত্রেবেলায় শুয়ে শুয়ে যদি মনে করেন যে বিয়ের আগে মানুষ যেরকম কল্পনা করে যে আমার এরকম যদি জীবন হইতো, এরকম যদি আমার স্বামী থাকবে, ওইটা যদি আমি বিয়ের পরে করি তাহলে আমি কিরকম সুখী বলেন। আমার না অনেক সময় মানে আমার এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি। মানে এই জামাগুলা এই পাশ দিয়ে ছিঁড়া থাকতো, আমি কিন্তু কোনো দিন বলি নাই যে আমার জামা ছিঁড়া বা আমার জামা ছিঁড়ে গেছে আমার ভালো জামা লাগবো, এরকম আমি কোনোদিন। আমার ওনার যেরকম মানে রোজগার ছিল আমি ওই রোজগার মতো আমি চাহিদা উনি দেখাইতাম। কিসের দোকান করতেন? উনি তখন একটা কম্পিউটারের দোকান করতো শুধু, মানে দিন গেতে এরকমও হয়েছে যে উনি 10 টাকাও নিয়ে আসে নাই। টাকাটাই কি প্রধান সংকট ছিল সংসারে? না, আমার মনে হয় না কি টাকা। সংকট ছিল? ভালোবাসা, একটু ব্যবহার, একটু ভালো ব্যবহারের সংকটটা খুবই ছিল। ভালো ব্যবহার? হ্যাঁ, ভালো ব্যবহারের খুব সংকটটা। উনি যদি আমার আর একটু ভালো ব্যবহার করতো আমার সাথে, আমার একটু বোঝার চেষ্টা করতো, যেহেতু আমি ওনার থেকে বয়সটা আমার অনেকটাই কম, আমার একটু অন্যভাবে মনে হয় উনি টেকেল করলে করতে পারতেন। আচ্ছা আচ্ছা, মানে আপনি অনেক এক্সপেকটেশন রেখেছিলেন যেগুলো ফুলফিল তিনি করতে হ্যাঁ। পারছিলেন না, তাই তো? তারপর আপনার সন্তান হলো, কোলজোড়ে সুন্দর ফুটফুটে সন্তান, সেই সময়টা আপনার সময় কেমন কাটলো? আমার যে বাচ্চা হয়েছে, বাচ্চার যে একটা বাচ্চার যে মা যেভাবে যত্ন আদর করে, মানে আমি এখন যাদের দেখি যে একটা বাচ্চা হইলে ওনারা যেভাবে আদর যত্ন করে পালে, আমি আসলে এটা বুঝি নাই। আমি বুঝি নাই যে আমার বাচ্চা কিভাবে আদর করতে হয়, মানে কিভাবে যত্ন করতে হয়। আমি বলতে গেলে আমার ছেলেরা আমি ফালাই ছড়াই মানুষ করছি, সুন্দর করে যে টিপটাপ করে গুছায় একটা বাচ্চা মানুষ করে, আমি ওইটা আমার বাচ্চার জন্য করতে পারিনি। কেন? আমি বুঝি নাই, কেউ ছিল না আমার সংসারে, আমি একা ছিলাম, ছিল না শাশুড়ি, ছিল না কেউ গাইড দেওয়ার মতো, ছিল না। শাশুড়ি মারা গেছে? হ্যাঁ, কেউ গাইড দেওয়ার মতো ছিল না যে বলবে যে এটা এরকম না ওইটা ওইরকম। একা একা যা পারতাম তাই করতাম, ছোট মানুষ, আমি তো ছোট, আমি কতটুকু আর। আমি একটা কথা বারবারই বলি, কিছুদিন আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম বাল্য বিবাহর বিরুদ্ধে, তখন অনেকে বলেছিল যে তুমি এত কথা কেন বলো। আমি কথা বলি এই কারণে যে আমি অনেক মানুষের সাথে কিন্তু বসি, তাদের জীবনের গল্প শুনে অনেকের জীবন এভাবে নষ্ট হয়ে যেতে দেখেছে যে বাল্য বিবাহের কারণে তাদের মেন্টালি অনেক ধরনের পরিবর্তন, তারপরে যে সন্তান বড় করে ওঠানো, কিভাবে বড় করবে অনেক সময় বুঝে উঠতে পারে না। এটা বলা যায় অনেকটা বাল্য বিবাহেরই প্রভাব। আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, অনেকের বাচ্চাই আমি দেখি, আমার ছেলেটা এত লক্ষ্মী, এত মানে এত সুন্দর, মানে দেখতেও অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার মতো এরকম না। আমার ছেলেরও আমার মতো এরকম চাহিদা নাই, মানে বাচ্চারা যেরকম ছোট ছোট জিনিসের প্রতি অনেক বায়না করে, বাবুর ওরকম কোনোদিনও ছিল না। এমনি মানে আল্লাহ দিছে, আল্লাহ মানুষ করছে যেরকম বলে না, ওই যে ওরকমই বাবু হচ্ছে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার বাচ্চা না মানে বড় মানুষের মতো 3 বেলাই খায়,
আমার হাজবেন্ডরে দেখছি, মানে যিনি ছিলেন, মানে আমার আব্বা যখন আগে বাজারে যাইতো, মানে বাজার থেকে আসার সময় দেখতাম কি বাজার ব্যাগের উপরে একটা সদাই টুলপা থাকতো, মানে আমরা সবার আগে ওইটাই বের করতাম, বের করে ওইটাই একটা আনন্দ, যে আমার হাজবেন্ড কোনোদিন এগুলো করে নাই। আমার মনে পড়ে না ওইরকম কোনো কাহিনী। এই ধরনের বিভিন্ন কষ্ট থেকে, ছোট ছোট কষ্ট থেকে আপনি পরকীয়ার সম্পর্কে যুক্ত হলেন, এবং সেটা হচ্ছে আপনার 2022 সালে। 2022 সালে। হ্যাঁ। কিভাবে সেটা? ফেসবুকের মাধ্যমে উনি হচ্ছে আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এখনকার মতো এত চঞ্চল আমি তখন ছিলাম না, চোখ বাগায়া ঠুট বাগায়া যে ছবি ওঠা এগুলো আমি করতে পারতাম না, তখন আমি ভালো রকমের মোটা ছিলাম। ফেসবুকে আমি সত্য কথা মনে হয় এই ছেলেরই বলছিলাম, অনেক ছেলেরাই ফ্রেন্ড রিকোয়েস্ট মানে হাই হ্যালো কেমন আছেন, হ্যাঁ ভালো আছি, কি করেন, পড়াশোনা করি, মানে এগুলো মিথ্যা কথা বলতাম, মানে সময় কাটানোর জন্য। যদি আমার জিজ্ঞাসা করতো বাড়ি কোথায়, জামালপুর, গাজীপুর, শ্রীপুর, মানে একজন ছেলের জিজ্ঞাসা করতাম আপনার বাড়ি কোথায়, উনি যদি বলতো আমার বাড়ি হচ্ছে গাজীপুর, আমি পরে যে আমার ছেলেরা মেসেজ দিত আমার আপনার বাড়ি কোথায়, আমি বলতাম আমার বাড়ি গাজীপুর। দিন রাত্রেবেলায় মানে এরকম দেখতে দেখতে মানে দেখি কি কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এই ছেলেটা আমি অ্যাকসেপ্ট করি। ও অ্যাকসেপ্ট করার সাথে সাথে উনি আমার নক দেয় নাই 2-3 দিন, মানে স্টোরিতে 2-1টা রিয়াক্ট দেয়। একটা সময় উনি আমারে বলে যে তোমার ফোন নাম্বারটা দিবা। ফোন নাম্বার কে, আমরা তো ফেসবুকে ভালো কথা বলতেছি, ফোন নাম্বার দিয়ে কি হবো। তখন সে আমাকে বলে যে যদি হারায় যাও, ও বাবা, যদি হারায় যাও, তারপরে উনি আমার ফোন দেয়, ওনার নাম্বারটা আমি পেলাম। আমি আবার আমার ফোনে কোনোদিনও টাকা থাকে না, জীবনেও আমার সিমে টাকা থাকে না। যাই হোক ফোন দেয়, কথা বলা শুরু হয়, এইভাবেই মানে ফ্রেন্ডশিপ হয়, ভালো মানে অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। তারপর হচ্ছে ওর সাথে ও ওর জীবনের গল্প আমার সাথে শেয়ার করে, মানে ও হচ্ছে তখন একটা সমস্যার কারণে ওর খালার বাড়িতে থাকে। কি সমস্যা ছিল? ওনার হচ্ছে মামলা ছিল একটা, মারামারি করছে চাচাদের সাথে সম্পত্তি নিয়ে, এরকম মামলা ছিল। এই জন্য হচ্ছে ওরা ইসের বাড়িতে থাকে, খালার বাড়িতে থাকে। ওর খালার বাড়ি হচ্ছে মানে ওনার খালাতো ভাই ভালো টাকা পয়সা আলা। যার গল্প আপনি বলছেন তিনি তো অবিবাহিত। হ্যাঁ। তিনি কি তখন পড়াশোনা করতেন? ভর্তি ছিল মনে হয়, কিন্তু কিসে পড়েন? উনি হচ্ছে ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, ল বিভাগে। তার মানে উনি লয়ার হতে যাচ্ছেন? হ্যাঁ। আপনার থেকে ছোট নাকি বড়? উনি আমারে বলছে যে আমরা একই সেম বয়স, কিন্তু এখন শুনতেছে উনি নাকি আমার ছোট। পরে আমি যখন আইডি কার্ড দেখতে চাই তখন আমার দেখায় না, আমি তো জানি না কি জন্য দেখায় না, দেখাও না কি জন্য, যে আমি তোমার থেকে মনে হয় আমার বয়স 6 বছর 6 মাস কম হবো, বা 6 মাস 1 বছর, কি জন্য কয় আমার তো পড়াশোনার কারণে মাদ্রাসায় ছোট সময় আমার মাদ্রাসায় ভর্তি করে দিছিল, আমি পড়াশোনা করি না, অনেক কাঁদতাম, তখন আমার দুলাভাই বুঝাইয়া আমার হচ্ছে স্কুলে ভর্তি করাই দেয়, এই জন্য আমার বয়সটা একটু কমায় দেওয়া হয়েছে যাতে পড়াশোনা। তার মানে সার্টিফিকেট অনুযায়ী আপনার থেকে 6 মাসের ছোট, এবং তিনি পড়ালেখা করছিলেন। হ্যাঁ, 1 বছরের মনে হয়। 1 বছরের ছোট। তারপর কি হলো? 2023 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে উনি আমাকে রাত্রিবেলায় বলে আমি তোমাকে ভালোবেসে ফেলাইছি। ও আবার মেসেজ দিছে আমি জানি তুমিও তাই। মানে আমি করলাম শখ খাইলাম, 6000 বুলের, ওই লিখছে 6000 বুলের, আমি বলছি যে না 360, বেশি লাগে নাই। এভাবে কথা হইতে থাকে। তারপরে হচ্ছে শায় ছিল, এই যে এতদিন ধরে কথা বলতেছি না, মানে সাই ছিল আমার, ওটা ভিতরেই রাখছিলাম, মানে ওটা প্রকাশ করি নাই, মানে বিবাহিত বাচ্চা আছে, এটা প্রকাশ করে কি ব্যথা ছাড়া তো আর কিছুই না, মানে ফ্রেন্ডশিপই থাকতো। তারপরে হচ্ছে তোমার ছাড়া আমি বাঁচবো না, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার এই জীবন থেকে আমি তোমার মুক্তি দিব, মানে তোমার সঙ্গে অনেক তোমার রানী করে রাখবো, অনেক সুখে রাখবো তোমারে। আমি বলছি এটা কোনোদিনও সম্ভব না, এগুলো হয় কোনো দিন, তোমার মা বাবা মানবো না, আত্মীয় স্বজন, তারপরে সমাজ কি বলবা, সমাজের মানুষ আমি 2 চোখে দেখতে পারি না, সমাজের মানুষ 2 চোখে পছন্দ করে না, মা বাবার আমি বুঝাবো আমি একমাত্র ছেলে, মানবো না কয়দিন, 2 মাস 6 মাস, তারপরে ঠিকই মানবো। কথাগুলো কেমন না একটা বিশ্বস্ত না, মানে কথাগুলো কেমন। পরে বলে যে আমার এক ভাই এইভাবে বিয়ে করছে, এর একটা বাচ্চা আছে, ওই যদি পারে আমি পারবো না, আমি তোমার ভালোবাসি, পৃথিবী উল্টা যায়, কারেক দিকে যায়, আমি তোমারই লাগবো, আমি তোমার সাথে থাকবো। আমার যে একটা বাচ্চার প্রতিও মনে হয়
আমি ওইটাও ভুলে গেছিলাম কেমন হয়। অবিবাহিত মানুষ প্রেমে পড়লে যেরকম হয় না, মানে স্কুল কলেজের মেয়েরা, আমার ভিতরে ওই রকম সবকিছু এসে পড়ছিল। আমি যে বিবাহিত, আমার যে বাচ্চা আছে, এগুলো আমার মাথায় ছিল না। এরকম প্রেম হয়, দেখা হয়, কিছুদিন পরে আমরা দেখা করি। আচ্ছা, ধনবাড়ি যাই, নবাব বাড়ি দেখা করতে। ওইখানে যাওয়ার পরে হচ্ছে প্রথমে দেখি গেটের ভিতরে দাঁড়ানো, তারপরে আমার দেখে হাতটা ধরে, মানে প্রথমেই আমি একটু ওই অন্যভাবেই তাকাই, হাত ধরে নিয়ে গেল, মনে হয় কত বছর ধরে আমার চিনে, মানে আগেও দেখা হয়েছে। সুন্দর ভিতরে নিয়ে যাই, বসি, বসলে মানে দূরে দূরেই বসি। আবার দূরে বসাটা এর পছন্দ হইতেছে না, কাছে আসতে বলতেছে। আমি আর একটু কাছে আসি, এরকম করতে করতে মানে 5টা ছবি উঠাই। প্রথমে যাওয়ার পরে একটা ছবি উঠাই অনেকটাই দূরে, তারপরে আরেকটু কাছে, তারপর আরেকটু কাছে, তারপরে একদম বুকের সাথে মিশাই না। আমার ভিতরে একটু ভয় কাজ করে, আল্লাহ আমার যদি ব্ল্যাকমেলিং করে, সংসারটা নষ্ট হয়ে যাবো, কি করতেছি, এটা পাপ হইতেছে, নানান কিছু ভিতরে ভয় কাজ করলো, মানে ভিতরেই রয়েছে। পরে এই ছেলে আমার মানে জড়ায় টড়ায় ধইরা কিস্তি শেষ করে আমার কয় প্রথম দিনই? হ্যাঁ। তারপর কি হলো? তারপর হচ্ছে দেখার সাক্ষাৎ করে আমরা এসে পড়ি এখান থেকে। তখন থেকে দেখে আমার আর মানে আমার কাছাকাছি আইসা আমার শরীরের স্পর্শ, আমার শরীরের ঘ্রাণ, হ্যাঁ পাগল হয়ে থাকে, মানে পাগল হয়ে যায়, এত হের ভাল লাগে। তোমার এত কষ্ট কেমনে দেয়, তোমার এই বেটার কাছে আমি জীবনও থাকবার দিব না। আপনি কি বলতেন আপনার কষ্টগুলো তার সাথে শেয়ার করতেন? হ্যাঁ, মানে যখন আমরা মানে এমনি কথা বলতাম, তখন উনি যখন আমার জিজ্ঞেস করতো কেমন আছেন, যে কেমন থাকবো, সংসার অশান্তি থাকলে মানুষ কিরম থাকে, এত ক্যাট গ্যাট আমার আর ভালো লাগে না। আমার মানে মানসিক ভাবে আমি কেমন জানি হয়ে গেতেছি, ভালো লাগে না। একটা অন্যরকম চিন্তা ভাবনা থাকে না, হাজবেন্ড একটু প্রশংসা করবো একটু। আমার তো জীবনও প্রশংসা করে নাই, মানে সবসময় বেটি হ্যান ত্যান এটা ওটাই বলতেই থাকতো। আমিও ওইটাই ধরে নিয়েছিলাম যে আসলে তো আমি বেটি, আমার কেন পছন্দ করবো, আমার কি। এই ছেলে আইসে আমার খুব প্রশংসা করে। আমার চোখ, তোমার চোখগুলো অনেক সুন্দর, তোমার হাসি অনেক সুন্দর, তুমি কি সুন্দর মায়াবী, এগুলা খুব। তারপর আপনাদের প্রেমটা কোন দিকে গড়ালো? প্রেমটা গড়ালো হচ্ছে শারীরিক সম্পর্কের দিকে। শারীরিক সম্পর্ক? হ্যাঁ। আপনারা কি একই এলাকায় থাকতেন? হ্যাঁ, পাশাপাশি। আচ্ছা, মানে ওর নানির বাড়ি আমার বাড়ির পাশে। আচ্ছা। ওদের বাড়ি, আমাদের বাড়ি হচ্ছে নুরিল্লা, ওদের বাড়ি হচ্ছে ভাইঘাট। আচ্ছা। 10 টাকা ভাড়া লাগে ভ্যান ভাড়া, আগে 5 টাকা ছিল। আর হচ্ছে খালার বাড়ি আমার বাড়ি থেকে হাদিরে। তো কোথায় হতো এই বিষয়? ওর খালার বাড়ি নিয়ে যাইতো আপনাকে? হ্যাঁ। ওই বাসায় সিসি ক্যামেরা থাকতো, ওই বাসার কামলা ছিল, একটা গাঢ় ছিল মনে হয় তখন, ওই গাঢ়রও মনে হয় হাত করছিল নাকি আমার নেওয়ার জন্যে। ওই বাড়িতে তো থাকতো মোটামুটি অলি গলি, মানে যা কিছু আছে সবকিছু ওই দেখতো শুনতো। তখন আমার রাত্রিবেলায় বলতো যাইতে, ডেকে নিত, আমি যাইতাম। আমার বলে দিত যে ওইখান দিয়ে সিঁড়ি গেটের এখানে থাকতো, সিসি ক্যামেরা বন্ধ করে সোজা উপরে উঠা যাবা, মানে 3 তলায় 2 তলায় এইভাবে। ওনার হচ্ছে বন্ধুর বাড়ি নিয়ে গেছিল, আমারও বলতো যে তুমি একটা জায়গা ব্যবস্থা করবা। তো আমি এসব কথা আমার সেরে করে ছোট হওয়া যাবো, আমি বলতাম যে না একটু আমার জন্য করবা না, তুমি আমার ভালোবাসা না, এইগুলো কি আমার কি এই দিন থাকবো রে, আমাকে সুন্দর একটা সংসার থাকবো, আমরা কি তোমার মানুষ দেখে ভয় পাবো? তো আপনাকে দেখতো না কেউ? খালা টালা ওরা অনেক বড় বাড়ি তো, ওনার এক পাশে থাকতো, আমাদের আরেক পাশে দিয়ে উঠাই দিত। আচ্ছা, তো রাতে স্টে করতেন আপনারা ওখানে? তো আপনার শ্বশুর বাড়িতে কি বলতেন? আমি আমাদের বাড়ি থেকে যেতাম। তাহলে মায়ের বাড়িতে কি বলতেন? আমি আজকে আপার সাথে থাকবো। মাকে বলতেন? আচ্ছা, মাকে চোখ ফাঁকি দেওয়ার সব ধরনের কৌশল শিখে গেছিলেন? আমার শেখানো হয়েছে অলরেডি। এরকম চালাকি বা এরকম চালাক এরকমই আমি কোনোদিনও ছিলাম না। এই আমার ছেলে আমার ডিরেকশন দিত ফোন দিয়া। আপনার পরকীয়ার বয়ফ্রেন্ড শেখাতো? হ্যাঁ। আপনার স্বামী কখনো দেখেনি যে কথা বলতেন? আমার মনে হয় এই 3 বছর যাবত উনি আন্দাজে 2টা একটা কথা বলতো, আন্দাজে সন্দেহ করতো, উনি আমার কাছে না আসতে পেরে সন্দেহ করতো। না আসতে পেরে বলতে মানে এই 3 বছর যাবত আমি আমার হাজবেন্ডে প্রচুর পরিমাণ, মানে আমি হালাল রেখে হারাম খাইছি এতদিন। এটা মানে? এটা মানে এই ছেলে আমার হাজবেন্ডের আমার কথা, আমার ওই ধনবাড়িতে যায় উনি আমারে বলে যে তুমি আমার সঙ্গে কথা দাও, তুমি ওই বেটার কাছে আর যাবা না। মানে আপনার হাজবেন্ডের কাছে? হ্যাঁ, ওই বেটা দান তোমার শরীরে না ধরে, ও তোমার শরীরে ধরলে কিন্তু আমি মরে যাবো, আমি এটা কোনোদিন মানতে পারবো না, এই তোমার শরীরে ধরবো। আমি কি বোকা, আমি তাই করছি। মানে আমার হাজবেন্ড, মানে আমার ওনার প্রতি, মানে এই ছেলের সাথে জড়ানোর পরে আমার হাজবেন্ডের প্রতি আমার অনীহা আইসা পড়ছিল। মানে উনি যদি আমার শরীরে এইভাবে টাচ করতো,
মানে আমার ওনার মানে এক একজনের শরীরের তো টেম্পারেচার থাকে না, ওইটা আমার এখানে ধরলে মানে আমার এখানে মানে পুরাই তো আমি মাইনে নিতে পারতাম না, মানে আমার সহ্যই হইতো না, কে ধরবো কে। মানে 3 বছর আপনার এই পরকীয়া ছিল, 3 বছর আপনার হাজবেন্ডের সাথে কোনো শারীরিক সম্পর্ক আমি হয়নি? প্রচুর ঠকাইছি, কত শান্তি আমার এই সংসারে, এই জন্য। উনি কিছু বলতো না আপনাকে? হ্যাঁ, কিছু বলতো না। আমার হাজবেন্ড আমার কোনোদিন শরীরে হাত উঠায় নাই, কিন্তু প্রচুর বকতো, প্রচুর আনলিমিটেড। মিনিটে 60 সেকেন্ডে উনি 120টা গালি দিত আমারে, প্রত্যেক সেকেন্ডে 2টা করে। কেন দিত? মানে মানে কাছে না পাইলে একটা ছেলে মানুষ স্বাভাবিক একটু অন্যরকম হবো, এটাই তো স্বাভাবিক, যে সবারই তো শরীরের একটা চাহিদা থাকে, কিন্তু আমি তো ওটা বুঝি নাই কি মানে ওটা আমি মানি নাই কে ও আমার ধরবো কে, আমার ছিল এটা। 3 বছর আপনি এটা মেনটেন করতে পেরেছেন? এই জন্য আমার প্রচুর মারামারি হয়েছে বাসায়। কি ধরনের মারামারি? আমি আমার যাতে না ধরতে পারে এই জন্য আমি ওনারে নানান ভাবে করতাম, মানে সইরে দিতাম, ধাক্কা দিতাম, ধরতে পারবি না, তুই ধরবি না। পরে আমার উনি জিজ্ঞেস করে, তুই কি হিজড়া, তোমার কি কোনো সমস্যা আছে, মানে ভালোভাবে জিজ্ঞেস করতো, তোমার কি কোনো সমস্যা আছে, তুমি কি ডাক্তার দেখাবা, মানে এরকম কি কোথায় মানুষ এইভাবে থাকতে পারে। আমি বললাম, ডাক্তার দেখানোর কি আছে, আমার শরীরে কিছুই হয় নাই, আমার ভালো লাগে না, আমি এটা মানতে পারি না, আমার শরীরে কেন ফিলিংস আসে না, আমি এগুলো কেমনে করবো। জোর করে চোখ বন্ধ করে গেলাম, জোর করে অসম্ভব না, চোখ বন্ধ করে সম্ভব না, আমার যারা আমি পারবো না হেরা আমি পারবোই না, জোর করে কি হয় আমি করবো না, শেষ। আচ্ছা, আর আপনারা একই বিছানায়, হাজবেন্ড ওয়াইফ একই বিছানায় থাকতেন না? বিছানা আলাদা না, করতেন? একটা রুম, মানে উনি হচ্ছে আমার হাজবেন্ড, এক রুম, আমি চিপা মধ্যে আমি থাকতে পারি না, মানে যেরকম নাটক করা যায় আর কি হাজবেন্ডকে দূরে রাখার জন্য, পেটে ব্যথা চিপা ফাপড় করে এইভাবে থাকা যায়, মানে বুকের মধ্যে বালিশ একটা চাপাতে ধইরে আমি শুয়ে থাকতাম, বাবুর ওই পাশে দিয়ে দিতাম, মানে বাবু ছড়ায় ছড়ায় শুইতো, আমি ওরে মানে একটু মাঝখানে ধাক্কা দিয়ে সরাই দিতাম, আমি বালিশ নিয়ে তারপরে ঘুমাইতাম। এই লোকে জায়গা পায় না খাটে, কি করবো, নিচে ঘুমায়। পর আমার একদিন না প্রায় সময়, তোর যদি সমস্যা থাকে তুই নিচে শুবি, আমি নিচে শুবো না, আমি নিচে থাকবো, মানে আমার বাপ মাই নোটে আবার সাথে বিয়ে দিছে না, আমি নিচে থাকবা নিয়ে দিছে, আমি নিচে থাকবো না, তুই নিচে থাকবি, তুই নিচে থাক। আর রাতের বেলা কথা বলতেন না আপনারা? প্রচুর কথা হইতো রাত্রে বেলা, মানে সন্ধ্যায়। মানে হাজবেন্ড তো আপনার রুমেই থাকতো? হ্যাঁ বলি, মানে ছেলেটা হচ্ছে অফিস থেকে হচ্ছে 6টার সময় আসতো, আইসা ওর ঘরের রুমটা, ও হচ্ছে তখন ওর খালাতো ভাইদের সাথে থাকে, হ্যাঁ মানে রাস্তা থেকে অস্থির, তাড়াতাড়ি কল দাও, যান তাড়াতাড়ি কল দাও, ভিডিও মানে অডিও কল দিলে তোরে আমি এই করতে কইছি, ভিডিও কল দিবি, কল দিবার কইছি মানে ভিডিও কল দেন লাগবো, মানে আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ। দেওয়ার পরে কথা হইতো মানে উনি অফিস থেকে আইসে অনেক সময় ক্লান্ত হয়ে যেত, ঘুমাই যেত, ওর কথা ছিল আমি যদি ঘুমাইও যাই ফোন কিন্তু কাটা যাবে না, অমনি ফোন রাখা লাগবে। রাতে ভিডিও কলে ঘুমাতেন? হ্যাঁ, আমি না ওই ঘুমাইতাম, তাকাই থাকতাম। আপনার হাজবেন্ড দেখতো না? না, এটা তো সন্ধ্যার সময়, তারপর হচ্ছে একটা সময় ঘর ঘুম ভাঙে যাইতো গা, তখন উঠে ওর কাজকর্ম যেগুলা থাকে মানুষের খাওয়া দাওয়া ওইগুলা করতো, তারপরে হচ্ছে আমি আমার হাজবেন্ড আসলে খাওয়া দাওয়া থেকে রাত্রিবেলায় হচ্ছে 9টা-10টার দিক দিয়ে মানে যার মতো শুয়ে পড়তো। উনিও চাকরি করতো, তখন কোম্পানি চাকরি করে, তো মানে প্রচুর ক্লান্ত থাকতো। উনি বলতে আমার হাজবেন্ড নিশ্চিন্তে শুয়ে ঘুমাইতেছে, উনি তো আর জানে না যে ওনার বউ এগুলো করতেছে, ঘুমাইতেছে প্রচুর নাক ডেকে, আর আমি হচ্ছে ভিডিও কল হচ্ছে মিউট কইরা কানের মধ্যে ইয়ারফোন দেয়া। ওই ছেলের হচ্ছে হাতে একটু প্রবলেম আছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল হাতে, এখান থেকে হাড় পড়ানো, তখন হচ্ছে উনি বেশি মেসেজ করতো না, কিন্তু আমার মেসেজ করা লাগবে, ও কথা বলবো। উনি আপনার কানে কথা বলছিল? হ্যাঁ, পরে আমি কানে ইয়ারফোন দিয়া উনি কথা বলতো, আমি মেসেজ লিখতাম। এটা কি ওয়ান কাইন্ড অফ পাহারা দেওয়া কি না, যে আপনি আপনার হাজবেন্ডের সাথে আসলে ইন্টিমেট হচ্ছেন? হ্যাঁ, মানে রাত্রি 2টা-3টা বাজে, মানে আমি যদি ফোন রাখতে চাইতাম উনি খেপে যেত, কেন ফোন রাখবাকে, মানে তুই কি করবি এখন, ফোন রাখবি কি জন্য, ফোন রাখা যাবে না। মানে হালাল সম্পর্ক থেকে হারাম সম্পর্ক আপনাকে পাহারা দিচ্ছে, যেন হালাল সম্পর্কটা না হয়। হ্যাঁ, তাই তো। আর ও পাহারা না দিলেও না, আমার হাজবেন্ডের প্রতি আমার ওইরকম মানে ফিলিংস সব চলে গেছিল অলরেডি। আচ্ছা, তারপর কি হলো? এইভাবেই চলতে থাকে আমাদের প্রেমের গল্প। মানে হচ্ছে ওই ছেলেটা প্রথম দেখা মনে হয় মার্চের 5 তারিখে হয়েছিল, রোজার আগে, রোজা আসবো দেখে তাড়াতাড়ি দেখা করলো। তারপরে হচ্ছে রোজা আইসা পরে ঈদের পরের দিন হচ্ছে আমার সাথে দেখা করতে আসে আমাদের বাড়ির সামনে বাইক নিয়ে, তারপর দেখা করে চলে যায়।
পরে আমার বলে যায় যান রেডি থাইকো, আজকে রাত্রে আসবা আমার খালার বাসায়। শারীরিক সম্পর্ক হয় নাকি? হ্যাঁ, দেখা করি, ওনাদের বাড়িতে যাই। আচ্ছা, তাহলে এইভাবে গভীর থেকে গভীরতর হতে থাকে আপনাদের সম্পর্কটা। আমি আর তো আপনার বাচ্চার প্রতি মানে আপনার ভালোবাসা কিভাবে কাজ করতো, বা এই যে এই ধরনের সম্পর্ক মেনটেন করছেন, বাচ্চার কথা কি চিন্তা হতো না? আমি বলতাম ওরে যে আমার যে নিবে, আমার বাচ্চাকে নিবে। আমাদের এখানে আরেকটা বাইঘাটের হচ্ছে গুলপাতার কুঞ্জ হয়, ওইখানে আমার একদিন নিয়ে গেছিল। তখন বৃষ্টি, রাত্রি বাজে 8টা, বৃষ্টি। তখন আমি জিজ্ঞাসা করি তুমি তো আমারে বিয়ে করবা, কিন্তু আমার বাচ্চা ওরা তো নিবে না, তুমি তো আমার নিয়ে ঢাকায় থাকবা, তাহলে আমি বাবুরি আমার কাছে নিয়ে রাখবো। কয় এক গাছের ছাল কি আরেক গাছে লাগে? কি এক গাছের ছাল কি আরেক গাছে লাগবো? তোমার তো, আমি তোমারে নিবো, আমি তো বাচ্চা নিবো না। মানে তোমার, আমি আমার বাবুর জন্য মন খারাপ হবো। তখনকা কয় যে তোমার আমি অনেক আদর করবো, ভালোবাসবো, তোমার বাবুর কথা মনেই হবো না, আর যদি মনে হবো আমাদের আর একটা বাচ্চা হবো। আপনার মা হিসেবে খারাপ লাগতো না যে আপনি যার কাছে চলে যাবেন বলে ভাবছেন সেই মানুষটা আমি ওটা আমার ব্রেনে আসতে পারতাম না। না, ও আমার বাচ্চারে কখনো ইয়ে করে নাই। আচ্ছা, ও মানে বাচ্চারে যে ছোট করা বা কথা বলা এগুলো না। তারপর কি হলো যে আপনার হাজবেন্ড এর মধ্যে এত কিছু হয়ে যাচ্ছে আপনাদের মধ্যে, আপনারা দিনের পর দিন আপনারা শারীরিক সম্পর্ক বা অবৈধ সম্পর্ক মেনটেন করছেন, আপনার স্বামী কোনোভাবেই জানতে পারলো না? উনি আন্দাজ করে বকতো? হ্যাঁ, এবং এই ছেলের নামেও মানে মাসুদের নামেও উনি অনেক সময় মানে মানে আন্দাজে বলে উঠতো মাসুদ তুই ভালো হয়ে যা। আমাকে এবার কি মাসুদ কি, এবার মাসুদ কেরা? মানে উনি কি কিছু দেখতে পেয়েছিল? জানি, একদিন ভিডিও কলে কথা বলার সময় কোন থেকে হুট করে আইসে ফোনটা এইভাবে থাপড়া মেরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দেখে কি এই ছেলেটি। তা আমি আবার খাবলা দিয়ে ফোনটা নিয়ে কাইটা দিই, কাইটা নেওয়ার পরে আমার হাজব্যান্ড অনেক মানে ঝগড়াঝাটি শুরু করে দেয়। তারপরে আমি কই যে আমি ভিডিও কল ওইটা বলি না, আমি ভিডিওটা মানে মিনিমাইজ করে আমি হচ্ছে ফেসবুকে একটা দেখলাম, তুমি কি মনে করছো, মানে ওনার আমি বলি বুঝাই। এইভাবে ঘোল খাওয়াইছেন জামাইকে? আচ্ছা, তারপর? ঈদের মধ্যে মানুষ তো ঘুরতে যায়, তখন আমরা যাই, কোথায় গেছিলাম, ধনবাড়ি। ওই দিনও ধনবাড়ি গেছিলাম। আপনাদের সেই প্রেমনগর? হ্যাঁ, প্রেমনগরে গেছিলাম। প্রেমনগরে যাওয়ার পরে হচ্ছে ওই আমার হাত ধরে মানে ওই হাত ধরার ছবিটা আমার ফোনে এখন আছে। হাত ধরে আমার কপালে একটা চুম্মা দিয়ে বলে যে জান আমি ঢাকায় চলে যেতেছি, আমার বুঝোই তো পড়াশোনা করার লাগে, আমি তো তোমার অনেক ভালোবাসি, যে কথা কিন্তু এখন কথা কম হলেও কিন্তু তুমি মনে করবা না যে আমি তোমার সাইডে দিকে দিছি বা আমি তোমার ভালোবাসি না, এরকম বললে তারপরে উনি আমার চলে যায়। মন খারাপ, ঢাকায় যেতেছে। আচ্ছা, যাই হোক, মানে বিবাহিত হওয়া সত্ত্বেও এই ছেলের প্রতি যে আমার ভালোবাসাটা, ফিলিংসটা মানে একটা অবিবাহিত মেয়ের মানুষদের মতোই আসছিল, মানে ওইরকমই। আমি যে বিবাহিত, আমার বাচ্চা আছে, এগুলো আমি মনে সব ভুলেই গেছিলাম। পরবর্তীতে আগে আমি আমার বিবেক যতই কাজ করলেও পরবর্তীতে যখন এই ছেলের সাথে আমি গভীরভাবে জড়ায় যাই, মানে এর প্রতিশ্রুতিতে বিশ্বাস করে এই আমার শুরু থেকে একটা কথাই বলে আসছে, আমি তোমার বিয়েই করবো, মানে বিয়ে করবো, আমরা একসাথে থাকবো, যতদিন বাঁচবো একসাথে বাঁচবো। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে শুধুমাত্র শারীরিক আকর্ষণের জন্য আপনার সাথে সম্পর্কটা গড়ে তুলেছে? না, আমার এটা কোনো দিন মনে হয় না। আমার মনে হয়েছে ও আমার ভালোই বাসে। মানে ডেডিকেশনটাও আপনি 100% দেখেছেন? হ্যাঁ, প্রচুর। তারপর কি হলো, এখন সমস্যাটা কোথায়? তারপর বিয়ে করলেন না কেন আপনারা? এই যে 6 মাস যাবত ছেলেটা হচ্ছে কথা একটু কম বলে, অসুস্থ, ভাল লাগে না, মাথা ব্যথা করে। দিন শেষে মানে রাত সন্ধ্যাবেলায় মেসেজ দেয় যে জান দিন শেষে কিন্তু আমি তোমারই, আমার শান্তি কিন্তু তোমার কাছেই, আমি যেখানে যাই করি। মানে এই ছেলে মানে পয়েন্ট টু পয়েন্ট সারাদিনে কোথায় যাইতেছে, কি করতেছে, কি খাইতেছে, এক গ্লাস পানি খাইলেও আমাদের শুই না খাইতো। মানে ওনার যে পায়ের জুতাটা ওইটা আমি পছন্দ করে দিতাম, তারপরে উনি কিনতো। ওনার পরনের শার্টটা আমার আগে দেখাইতো ভিডিও কল দিয়ে, দেখো তো এটা কেমন লাগে, যদি বলতাম যে হ্যাঁ এটা ভালো, তাহলে হ্যাঁ এটা কিন্তু আমি টাকা পাঠাই, ওদের বাড়ির থেকে টাকা নেই। হ্যাঁ, আমি তো তার আগে থেকে টাকা পাঠাই, এমন কোনো মাস নাই 4,000 5,000 টাকা আমি দিই না। যতদিন চাকরি করছে তখন একটু কমই ছিল, 1,000 1,500
500 এরকম নিত, কিন্তু চাকরিটা ছাড়ার পরের থেকে মানে 5-10 হাজার এরকম। কি কি বলে টাকা নিত? একটা একটা করে বলি, মানে বাসায় যখন উঠে বাসার কিছু জিনিস কিনা লাগে, যে একটা চৌকি, তুষক, ফ্যান, তারপর হচ্ছে একটা মিনি ওয়ার্ডরোব, ওইটাও কিন্তু আমার পছন্দ করে দেওয়া, একটা পড়ার টেবিল, ওইটাও একটু এই সেকেন্ড হ্যান্ড হলেও ওইটাও আমার দেখাইতো আগে, মানে যে কোনো জিনিস আমার আগে দেখাইতো, একটা বিছানার চাদর, মানে একটা ছেলে একটা থাকতে গেলেও মানে কিছু জিনিসপাতি লাগে, ওইগুলা কেনার জন্য ওর বাড়ি থেকে নিত টাকা, আমার কাছ থেকে নিত টাকা, নিয়ে ওইগুলো আপনি কিন্তু কই পাইতেন টাকা? আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে বিআরটি থেকে হচ্ছে 5 লাখ টাকা পাই, ওইখান থেকে আমার আম্মা হচ্ছে সবাই 50,000 করে টাকা দিছিল। আমরা 5 বোন, 5 জনকে দিছে। কিছু টাকা আমার আম্মার অ্যাকাউন্টে আছে, ওইটা দিয়ে আমার আম্মা চলে আপাতত। ওইখান থেকে আমি এই টাকাটা আমার এক ফ্রেন্ডের কাছে রাখছিলাম, ওই আমারে মানে 6 মাস পর পর টাকা পাঠাইতো, আমার বাচ্চার স্কুলের বেতন থেকে আমি মার দিতাম। হ্যাঁ, বাচ্চার স্কুলের বেতন নিয়ে আপনি আপনার বয়ফ্রেন্ডকে দিতেন? মার বাবুর স্কুলের বেতন ধরেন 700 বা 500 টাকা, ওটা 1000 টাকা হয়ে যেত, মানে 2-3 মাসের। হাজবেন্ডকে বলতেন 1000 হ্যাঁ, টাকা? প্রাইভেটের টাকা থেকে, কোচিং থেকে? হ্যাঁ, নানান ভাবে। আমি আবার টেইলারিং কাজ শিখছি ছেলেরে চালানোর জন্য। মানে আপনার বয়ফ্রেন্ডকে চালানোর জন্য হ্যাঁ। কাজ শিখছেন? নিজে কাজ করে আপনার বয়ফ্রেন্ডকে চালাবেন? এর কাজ মানে টাকা লাগে, চাকরিও গেছে গা বাড়ি থেকে, মানে বাড়িতে বুঝো তো, বাড়িতে বাবা মার একটু চাপ হয়ে যায়। আমি এত চাইতে পারি না, চাইলে পাঠাবো ঠিকই, দিব না বিষয়টা এরকম না, কিন্তু আমার চাইতে কিরকম লাগে, মানে অনেক অসহায়তা দেখাইতো। তারপর হচ্ছে আমি টাকা পাঠাই ব্যবস্থা করে, পরে আমি ওই টাকা আবার নানান প্রসেসিং এ নানান ভাবে উইডা উডা বাং সাং বুঝাইয়া ওই টাকা মিল করতাম, মিল করে পাঠাইতাম। কত টাকা দিয়েছেন আপনি এই 3.5 বছরে? মানে এমনি যে টুকটাকটা হিসাবটা 2-2.5 লাখ টাকার কম হয় নাই, বেশি হয়েছে। একজন গৃহবধূ হয়ে এখান থেকে ওখান থেকে টাকা মার করে, হাজবেন্ডের থেকে টাকা মিথ্যে বলে নিয়ে আপনার বয়ফ্রেন্ড, আমি এত পরিমাণ আমার এই যে 3 বছর যাবত এই ছেলের মানে সাথে রিলেশন থাকা অবস্থায়, এই ছেলের কি ডায়লগ ছিল, শূন্য পকেটে যে নারী পাশে থাকে, ওই যে ফেসবুকে কিছু ভাইরাল স্ট্যাটাস আছে না, শূন্য পকেটে যে নারী পাশে থাকে সাফল্য শেষে ওই নারী মানে স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আমি সারা জীবন তোমার এই গুণের কথা মানে বলবো না দান, আমার এটা আসলে এটা গর্ব করে বলার বিষয়। একটা সময় আমরা দুজন মানে বৈশাখ কোনো একটা বৃষ্টির দিনে এগুলো আমরা শেয়ার করবো যে আমার তুমি আমার এইভাবে সাপোর্ট করছো, এত করছো। তা তো অবশ্যই শেয়ারই তো করছেন। হ্যাঁ, কিন্তু এই গল্পটা আমাকে এইখানে সবাইকে শোনাইতে হবে, মানে এটা তো আমি কল্পনা করিনি। আচ্ছা, এই গল্পটা একান্ত আমার আর ওর ছিল, মানে আমরা দুজন মিলে করতে চাইছিলাম। সেই গল্পটা এখন নিজের হয়ে গেল? সবাই শুনবে। হ্যাঁ। আচ্ছা, তারপর গল্পটা কোন দিকে মোড় নিল? রিসেন্ট 6 মাস যাবত উনি আমার সাথে কথা কম বলে, মানে বোঝায় যে যাই হয়ে যাক দিন শেষে হচ্ছে তোমাতেই শান্তি, আমার শান্তি তো তুমি, তুমি ছাড়া আমার কি আছে, তোমার সাথে থাকতে তোমার সাথে কথা বললে আমার ভাল লাগে, তুমি বুঝো তো আমার ভাল লাগে না, শরীর অসুস্থ, মাথা ব্যথা করে, কোনো কিছু ভাল লাগে না, বা টাকা পয়সার সমস্যা, মানে এর মেন সমস্যা এই টাকা পয়সা, যে কিছুর কথা দেয় টাকা পয়সার মধ্যে আটকে। করতে পারবা 500-1000 টাকা ব্যবস্থা করতে পারবা, দিয়ে দিমু, দিয়ে দিমু করতে করতে এতগুলা টাকা হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার ব্যাগে আসতে মনে হয় আমি দেখাইতে পারবো। ওই ছেলে আমার এই 3 বছরে মানে একজন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডে যে গিফট দেয়, উনি আমার 20 টাকা গিফট করছে, ওই 20 টাকাটা এখনো আমার ব্যাগের মধ্যে আছে, ওই যে শুরুতে 20 টাকা নোট দিছিল। আপনাকে 20 টাকা গিফট করেছে আর আপনি 2.5 লাখ টাকা আপনি 20 টাকা সালামি দিছিল ঈদের মধ্যে। কি প্রেম! আচ্ছা, তারপর সে আপনাকে অ্যাভয়েড করতে থাকলো? না, অ্যাভয়েড করে কম কম। আজ সারাদিন আমার রাগ অভিমান, যাই হোক সন্ধ্যার সময় ওই একটা মেসেজ দেখলে ভালো লাগে না, আসলে মনে হয় আমি এত বিশ্বাস করছি, এত পরিমাণ বিশ্বাস করছি, মানে এই ছেলের কথা যদি মানে মনের মানে 2-1 কাছে 1-2 খুব কাছের ক্লোজ কারো কাছে শেয়ার করতাম, এই বলতো যে এগুলা ছেলেরা আসলে মানে বিয়ে করবো বা প্রেম করবো এই জন্য আসে না। কেন আসে? এরা ইউজ করবো, টাকা পয়সা নিবো, ইউজ করবো। আপনার ক্ষেত্রে কি হয়েছিল? ইউজড? হ্যাঁ,
মানে এইরকম বলছে, আমি দূর মিয়া মানে হ্যাঁ বাদ দিছি হ্যাঁ জীবন থেকে, যে আপনার হাতে কোনো কথা নেই, আমি আপনার বিশ্বাস করবো। এরা কইতাম জানো আমাকে কইলাম এই কথা, আমাকে এই কথা বললো, এটা কি আসলে তোমার কি আমার ওইরকম ছেলে মনে হয়? আমি কি এত খারাপ? আর এর প্রত্যেক কথাই ছিল কি আব্বা আম্মার কসম, আল্লাহর কসম, তোমার কসম, তারপরে হচ্ছে আমি এরকম না, এরকম যদি থাকতাম আমি এক বাপের জন্মা না, আমার বাপ একটা, আমি ওই রকম শয়তান মানুষের মনে হয়। আসলে মানুষ এগুলো বলবেই স্বাভাবিক, কারণ এগুলাই চলে আসছে চতুর্দিকে, এগুলাই হয়ে আসছে, এই জন্যই এগুলা হয়। তারপর মানে আবার ওই যে ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয়, আমি তো ফেসবুক দেখি আগের থেকেই এগুলো, আমি দাবিতে হ্যাঁ আমি আর বলতাম আমার কি এগুলা করা লাগবো, আমার কি এগুলা করা লাগবো, দূর তোমার এগুলা করা লাগবো মানে তুমি কি কও? আচ্ছা, তুমি আমার রানী হয়ে থাকবা। যাই হোক, মানে এই ভিডিওগুলো আর শেয়ার করে দিতাম, ওই যে ওই এরকম ধর তোমার ফালতু ভিডিও নিয়ে আমি দেখবানি, আমি কি ওইরকম শয়তান মানুষ, মানে ওইরকম ফালতু মানুষ, ছেঁচড়া মানুষ দিত, এগুলা বইলা শেষ করে দিত। তারপর আমি ওই যে সারাদিনের রাগ অভিমান বইলা জায়গা বইলা মানে ওনার সাথে আবার কথা বলতে থাকি, উনি আর আমার মেসেজে রিপ্লাই দেন না। তারপর হচ্ছে রিসেন্ট আমি বলি বিয়ে করার কথা, আচ্ছা, যে এখন বিয়েটা করি, যাই হোক বিয়েটা করে ফেলাও, আর এইভাবে ভালো লাগতেছে না, আমি এমনি থাকবো গোপনে, সমস্যা কি? পরে অনেক চাপাচাপি পরে উনি রাজি হয়, তাহলে ডিভোর্সটা করে ফেলাও। আমার ডিরেকশন দেওয়া হয় ঢাকার থেকে ডিভোর্স করার জন্য, আমি ডিভোর্স দিয়ে দিই। আপনার স্বামীকে? হ্যাঁ, তার সংসারে থেকে আমি তার ডিভোর্স দিয়েছি। আপনার স্বামী সেটা জানতো? জানছে পরে। তখন তো জানেনি যখন দিয়েছেন, কিভাবে করলেন সেটা? হ্যাঁ, টাকা দিলে তো সবই হয়। সেটা কি আপনার টাকায়? হ্যাঁ। মানে কোথায় গিয়ে? কোর্টে গিয়ে? হ্যাঁ। ডিভোর্সের ফাইল করেন, মানে সাইন করেন, কিন্তু স্বামীর কাছে হাতে তো দেননি? হাতে এখন গেছে। হ্যাঁ। আচ্ছা, তখন তো দেননি, তারপর কি হলো? ডিভোর্স করলেন? আচ্ছা, ডিভোর্স করলাম, তারপর হচ্ছে ওই বলে যে ডিভোর্সটা হচ্ছে ফাইলিং হইতে মানে কার্যকরী হইতে নাকি 3 মাস, ল তো পরে বুঝে তো এগুলা, পরে কার্যকরী হইতে মানে 3 মাস টাইম লাগবে, তারপরে হচ্ছে ওই ঈদের মধ্যে এসে আমরা বিয়ে করবো। মানে এই কোরবানি ঈদে? হ্যাঁ, এই কুরবানি ঈদে। এবং কি হচ্ছে ওই 2 তারিখ আমার সাথে দেখাও করতে আসে। ও আরেক কথা, এই 3 বছরে আমি কিন্তু আমার নিজের জন্য কোনো কিছু কিনি নাই। এই যে শীত যাইতো, আমি শীতের কোনো কাপড় কিনতাম না, ঈদের মধ্যে নিজের জন্য কোনো কাপড় নিতাম না। ঈদের রাতে আমার মেসেজ দেয় কি যে জান দেখতে দেখতে আরো একটা ঈদ চলে গেল, তোমার আমি কিছুই দিতে পারলাম না, তুমি মন খারাপ করো না, যে তোমার আমি অনেক সুখে রাখবো, ভালো রাখবো, এই কথা, এই মেসেজ দেয় কি, এর কাপড় চোপড় কে কি, মানে আমি তো সুখী, কাপড় দিয়ে কি হবো? কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করি? হ্যাঁ। আমি জানি না, খুব পার্সোনাল প্রশ্ন, তবে কিভাবে নেন আপনি? আপনি যে সম্পর্কে জড়িয়ে গেলেন, এটা আমরা অনেকটা বুঝলাম আপনার মুখ থেকেই, শুনে বুঝলাম যে অনেকটা আপনার স্বামীর কাছ থেকে যেমন ভালোবাসা আশা করছিলেন, সেই টুকটাক আপনার যে চাহিদা বা টুকটাক যে আপনার ইচ্ছা, সেই ইচ্ছাগুলো আপনার স্বামী পূরণ করতো না বলেই ভালোবাসায় জড়িয়ে গেছেন, যেটাকে বলে রোমান্টিক ভালোবাসা, সেটা আপনি চাইতেন সবসময়। কিন্তু যদি বলি যে শারীরিক সম্পর্কে যে জড়িয়ে গেলেন, আপনার স্বামী কি আসলে সুস্থ সবল ছিলেন? হ্যাঁ, উনিও সুস্থ, ওনার কোনো সমস্যা নেই। একটা বিবাহিত মানুষ যারা হচ্ছে, আমরা এই যে ভুলগুলা করি, আমি যে একটা ভুল করছি, এটা তো ভুল করার সময় তো একদমই ভুলই ছিল না, মানে খুবই পবিত্র ছিল। এখন কি হয়েছে? আপনাকে ডিভোর্স করালো, এখন কি মানে সম্পর্কটা কি নেই? না, সম্পর্ক নাই। উনি হচ্ছে ঈদের দিন রাত্রিবেলায় হচ্ছে, এই ঈদের দিনে আমার হচ্ছে ঝগড়া হয়, অশান্তি হয় রাত্রিবেলায়। আমি বলি আমি ওর এই মোবাইলের স্ক্রিনটা শেয়ার চাই, উনি দিতে চায় না। মানে হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং? আচ্ছা, তারপর? উনি দিতে চায় না, অনেক বকাবকি করা শুরু করে দেয়, দিবে না, কি জন্য দিব, দিমুকে, কি জন্য দিবা না, দেও, দিবা না কে, তুমি আমার বিয়ে করবা, এত কিছু করবা, তোমার মোবাইলের স্ক্রিনটাই শেয়ার করতে পারবা না, তোমার জন্য আমি সবকিছু শেষ করলাম, দিবা না কে? যদি কিছু না পাস তোর আমি এক্ষুনি ব্লক করে দিব। আচ্ছা যাও, দিও, ব্লক করে দিবা, ভালো কথা, দেও, কিন্তু আমি তাও দেখবো। তারপরে হচ্ছে এই পর্যায়ে দেওয়ার পরে মোবাইলে দেখি আরেকটা মেয়ের সাথে এরকম রিলেশন, মানে আরেকটা মেয়ের সাথে এরকম রিলেশনে জড়াই। কি মেসেজ দেখলেন?
কি একটা মেসেজ ছিল, একটা মিস ফোন ছিল, এর মধ্যে আমার ফোন কাইটা দেওয়ার জন্য খুবই তাড়াহুড়া করতেছে। কেন তারা তো, তোমার আম্মা বাসায় নাই, তুমি তাড়াহুড়া কি জন্য করবা? ও ভালো কথা, ভালো একটা কথা বাদ গেছি। আমি হচ্ছে 1 বছর আগে হচ্ছে একবার প্রেগনেন্ট হই। প্রেগনেন্ট হন? হ্যাঁ। মানে এটা কি অবৈধ বাচ্চা? হ্যাঁ। আপনার বয়ফ্রেন্ডের? হ্যাঁ। বাচ্চাটা কোথায়? বাচ্চাটা মানে আমি ওনারে জানাই যে এরকম হয়েছে, এখন কি করবো, বাসায় তো সমস্যা হয়ে যাবো। কারণ একটা হাজবেন্ড জানতেছে যে দিনের পর দিন সে তার স্ত্রী থেকে দূরে, অথচ তার বউ বাচ্চা পেটে কেমনে আসলো, এটা কেমনে সম্ভব, এটা কি সম্ভব? তারপর বলে যে বয় পায় প্রচুর। তারপরে শুরু করে ইমোশনাল ব্ল্যাকমেল। দেখো বিয়ের আগে বাচ্চা হইলে আমি হচ্ছে মা বাবারে তোমারে মানাইতে পারবো, তোমারে মানবো, বিয়ের আগে বাচ্চা হইলে আমি সমাজ দিয়ে কেমনে মুখ দেখামো, এই মুখ আমি কেমনে বের করবো, আমি মরে যাবো গা, এটা কোনোদিনও সম্ভব না, তুমি এটা করো। ইউটিউব দেখে ভিডিওটা বলে, মানে ইউটিউব দেখে ভিডিও আমারে পাঠায়, একটা ওষুধ কিট, ওই ওষুধটাই না আমারে খাওয়ায়, নিয়ে এসে খাই। খাওয়ার পরে হচ্ছে মানে যে সমস্যাটা বাচ্চাটা হয়েছিল ওইটা হয়ে যায়। হ্যাঁ, তারপর আমার হাজবেন্ড তখন একটু সন্দেহ করে। ডাক্তারও দেখাননি? ডাক্তারের কাছে গেলে তো হাজবেন্ড নিয়ে যেতে হবে। মানে নিজে ডিসিশন নিয়ে ফার্মেসি থেকে গর্ভপাতের সে ওষুধ নিয়ে খেলেন? ভয় লাগেনি যে কোনো সমস্যা? ভয় লাগছে, এখন এই ছেলেটা তো আর বিপদে ফেলানো আমার উদ্দেশ্য না। খারাপ লাগেনি? আপনি তো একজন মা, একটা মা, আরেকটা সন্তান, অনাগত সন্তান পৃথিবীতে। এখন ওনার মান সম্মানের, বিয়ের আগে যদি বাচ্চা নিয়ে কিভাবে উনি মানুষের মুখ দেখাবো? কত মাস ছিল বাচ্চাটা? 2 মাস হবো। তারপর শেষে কি হলো? যে বললো যে আপনি স্ক্রিন শেয়ার করতে বললেন, পরে স্ক্রিন শেয়ার দেয়, যেন যাইতে যায়, যাওয়ার পরে মানে মেসেজটা আমি ভালোভাবে দেখার আগে ও হচ্ছে স্ক্রিন শেয়ার অফ করে ফেলাই দেয়। তারপরে আমি আবার খেপা ধরি, এখন দিবি স্ক্রিন শেয়ার, তুই কাটলি কি জন্যে? পরে আবার দেয়, দেওয়ার পরে দেখি কি হচ্ছে স্ক্রিন শেয়ার মানে ডিলেটিং যে ব্যাপারটা ওইটা হয়েই আছে, ওইটা যাইয়া সারে নাই। তুমি আইডিটা ডিলেট করলা কে? ডিলেট করলা কে? আমার কথা হলো তুমি কি জন্য ডিলেট করলো, রে কি ছিলাম ওই আইডি দেখবো? এইরকম আমি ধরে বসি না। তখনকার উনি ওনার আরেকটা বান্ধবীর নাম বলতেছে যে হেয়ার আইডি। কই তুই লাইনে কয়টা রাখছস, আমি ছাড়া কে কে আছে? এইরকম 1 ঘন্টা যাবতে আমার চুপ করে রইলো। তারপরে বলে আসলে তোমার আমি কি বলবো, তোমার আমি আসলে কসম খাইও মিথ্যা কথা বলছি, এতগুলা দিন তোমার জীবনটা নষ্ট করে ফেলাইছি, তোমার জীবন নষ্ট করে ফেলাইছি। আমার জীবন নষ্ট করে ফেলাইছে মানে আমি এই মেয়ের সাথে 3 মাস যাবত কথা বলি। পরে কয় যে ওর সাথে আমি রিলেশনে গেছি। আমি মনে হয় যে আমার দুনিয়া মনে আমি কই আছি, আমি তো মানে হাও মাও করে চিৎকার শুরু করে দিছি, এটা কি কয়, আমার জীবন শেষ করে দিয়ে তুমি রিলেশনে গেছো, মানে আমার কি হবো, আমি কি করবো? আমারে বোঝায় কি তুমি আমার জীবনের প্রথম নারী, তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক সারা জীবনই থাকবো। হোয়াট? হ্যাঁ, সারা জীবন আমার সাথে পরে কে করবো? পরে তুই আমার কি কস, আমি কি নটি, আমি কি ব্যবসা খুলছি, তুই আমার সাথে সারা জীবন শারীরিক সম্পর্ক রাখবি? আমি দিনের পর দিন আমার হাজবেন্ডে ঠকাইতেছি, তোর পাল্লাই পরে তুই সবকিছু করাইলি, তুই আমার ডিভোর্স করাইলি, তুই আমার সাথে সারা জীবন শারীরিক সম্পর্ক রাখবি? মানে এটা কি বা কথা কস? মানে আমি তো মানে আরো চিৎকার যে এটা কি হয়ে গেল, এটা কি কয়, মানে আমার মাথা কাজ করতেছে না। পরে কয় আমি একটু কসম খাইও তোমার মিথ্যা কথা বলছি অনেকবার, তোমার আমি এইভাবে ঠকাইতে চাই নাই, আসলে আমি তোমার বিয়ে করবো না। করবো না? হ্যাঁ। আচ্ছা, তা বিয়ে করবি না না করলি কি জন্যে, কেন করলি আমার সাথে এটা? অনি চুপ করে থাকে, কয় আসলে এতগুলা দিন তোমার চিনি, তোমার আমি এত নির্মম ভাবে ঠকাইছি, আমি জানি তুমি আমার কোনো ক্ষতি করবা না, তুমি ওইখানেই থাকবা, ডিভোর্স মানে তোমার শ্বশুর বাড়ি থাকবা, তুমি তোমার বাচ্চার সাথে থাকবা, ডিভোর্স যে করাইলি কাগজগুলো সব সরাই ফেলাও। যে দাঁড়া, তোর ওই গার্লফ্রেন্ডে আমি জানাইতেছি, তুমি আমার সাথে দেখা করো, তোমার পায়ে ধরি, তুমি আমার সাথে দেখা করো। না আমি যাবো না তোর সাথে দেখা করবো না। কি জন্য যাবো? তুই জোর করে নিতেছস যাতে সব ছবি টবি সমস্ত কিছু ডিলিট করে ফেলা দিয়াস না, আমি ছেড়ে জানাবো আর হচ্ছে জানাবো তোদের বাড়ি তুই আমার সাথে এটা কি করছস। পাশে যাইয়া বসে কয় আমি কোনোভাবে তোমার বিয়ে করবো না, বিয়ে করতে পারবো, আমি মরে যাম কা। করলাম মরবা মানে বিয়ে করবা না, তাহলে না কি জন্য করলা, আমার জীবন নষ্ট করলা কে? তুমি কি 2-4টা দিন 2-4টা বছর মনে করছো তুমি বিয়ে করবা না কে? আমার জীবন আমি কি করবো? এই জীবন
তুমি তো সবই জানো, সবই জানতা যে আমার সাপোর্ট দেওয়ার কেউ নাই। আমার হচ্ছে না আছে ভাই, না আছে বাবা, আমি কই যে দাঁড়ামু, আমি মানুষটা কি করবো, মানে আমি এই জীবন আমি কেমনে পরিচালনা করবো? আমার জীবন সংসারটা তো আদা মাদা যাইছিল, ওইটা আমার সংসার ছিল, আমি তো ওইটা করার জন্য আমার বিয়ে দিছিল, আমার তো ওইটা করার ইচ্ছা ছিল। তাহলে তুমি আমার এতগুলা দিন ধরে আমার দিনের পর দিন ওই এলোমেলো সংসারটা যে একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে উগড়ে ফেলাই দিলে, তাহলে আমার এই জীবন আমি কি করবো? এটা আমার কয় আমি বিয়ে মরে যাবো গা, তাও আমি ই করবো না। সেদিনকে ধনবাড়ির রাত্রের হচ্ছে 10টা পর্যন্ত ঘুরে কিনবো, সুদাই ঘুরে নাটক, গাড়ির মধ্যে গাড়ি নিচে চাপ দিব। আমি ওরে খুব মানে শক্ত করে ধরে থাকি, আমি কিন্তু জোরে জোরে চিৎকার দিব তুমি যদি কিছু করো। আমি ওর পিছনে পিছনে ঘুরতে থাকি। পরে ধনবাড়ি থেকে মধুপুর যাই, মধুপুর থেকে হচ্ছে ওই দিনও কিন্তু আমার টাকাই কয় যে তুমি আমার সাথে দেখা করবা, তুমি টাকা নিয়ে 500 আমার কাছে টাকা নাই। তখনকার জনবাড়ি মধুপুর থেকে যাওয়ার সময় কয় আমি বুঝছি না, তুমি আমার অনেক ভালোবাসো, তুমি আমার ছাড়া থাকা হবা না, আমি তোমার বিয়ে করবো, যাও কালকে আমাদের বিয়ে, তোমার বিয়ে করবার চাইছি, তোমার বিয়ে করবো, তুমি আমার আরেকটা সুযোগ দাও, জান আমি তোমার পায়ে ধরি, তুমি আমার আরেকটা সুযোগ দাও, তোমার মাথায় হাত ঠিক হইতেছি, আমি তোমার কালকে বিয়ে করবো। এইভাবে বলে জোর করে নিয়ে রাত্রে 2টা বাজে আমার বাড়িতে রেখে আসে। পরের দিন হচ্ছে আমি ওই আমার আর মানে মাথা মুথা ঠিক নেই, আমি হচ্ছে ওই মেয়ের মেসেজ দেই, হ্যাঁ ওই মেয়ের মেসেজ দেওয়ার পরে হচ্ছে ওরা মেসেজ দিছিস ভালো করছস, তোর আমি বিয়ে করবো না, মানে তোর আমি বিয়ে করবো না। ওই দিন হচ্ছে 10টার সময়, মানে ওই মেয়েকে মেসেজ করাতে আরো খেপে গেল। হ্যাঁ আবার 10টার সময় আইসা ওই যে দেখা টাকা কইরা জায়গা, তারপর হচ্ছে আমি ওদের বাড়িতে যাই, ছেলের বাড়িতে। হ্যাঁ বাড়িতে যাওয়ার পরে হচ্ছে এর বোন জামাই মামা ওর বন্ধুরা ওই বাড়ি থেকে মানে আমাকে ধুর কইরা ওই বাড়ি থেকে বের করে। আমার হাতে অনেক জখমের দাগ আছে, এই ছেলেরা দেয় বাগাইয়া। পরের দিন থানায় যাই, স্যার আমার অনেক সাপোর্টই দিছে যে এই মেয়ে খারাপ, মেয়ে ব্যবসায়ী, মানে আমার এটা টাকার অফার দিছে, টাকা দিয়ে মিট করব, আমার মাংস মানে এখন টাকা দিয়ে কিনবো এরা। পরে স্যার বলে মানে ওই স্যার মানে উনি আমার বলছে যে তুমি আমার ভাইও বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, উনি যাই বলে যে এই যে ছবি দেখায় যে এই মেয়ে যদি খারাপ থাকে বা এই মেয়ে যদি ব্যবসায়ী থাকে, তাহলে আপনার ছেলে এই মেয়ে খারাপ মেয়ের কাছে গেল কি জন্যে, এরকম কথাবার্তা বললে ওখান থেকে আইসা পড়ি। তারপরে দিন না এর বোন জামাই কোন একটা উকিলের সাথে থাকে, থানায় মনে লোক একটা ধইরে থানা মানে পানি বানাই ফেলাইছি। আমার থানায় গেছি, আমার দিকে আঙ্গুল তুলে যে আপনি গেছেন কে, যে জামাই আছে তারপরে বাচ্চা আছে, আপনি গেছেন কে? জামাই বাচ্চা থাকার সত্ত্বেও এই ছেলে আমার কাছে কি জন্য আসলো, বা একটা বিবাহিত মেয়ে একটা ছেলের কাছে কি জন্য যায়? আপনি যে এরকম থানা পুলিশ করছেন, আপনার হাজবেন্ড উনি জানছে? হ্যাঁ পরে জানছে। কে জানাইছে? আমি নিজেই জানাইছি। কবে? এই ঘটনা হওয়ার পরে, থানা পুলিশ হওয়ার পরে? তার আগেই। তার আগে ওর বাড়ি যাওয়ার পরে। কি বলেছেন? বলছি আমি এরকম করে তোমার এতগুলা দিন ঠকাই ফেলাইছি, এগুলা করছি। আপনার হাজবেন্ডের ভাষ্য কি ছিল? মানে উনি একটু স্পিচলেস ছিল, কয় যে আমি এটাই ভয় পাইতেছিলাম, না জানি তুমি কোন পাপের সাথে জড়াই গেলা। ডিভোর্স দিয়েছেন জানে? হ্যাঁ। তারপর কি বললো? মানে উনি কি বলবো, একটা পুরুষের এই সমস্ত শুনলে কি রকম ভাষা হইতে পারে। উনি মেনে নিছে আপনার ডিভোর্স? তোমার যদি সুখীও, তোমার যদি সুখ দিয়ে থাকে, কিন্তু তোমার তো সুখ দিব না, তোমার তো ছেলে ব্যবহার করছে এমন হয়তো তুই আমার এটাও বলছে যে তুই যদি এইরকম করতি তাহলে তুই আমার জানাইতি যে আমি এগুলা করতেছি, আমি তোর দুইটা ছেলেটার সাথে বিয়ে পড়াই দিতাম যেমনি হোক, এইটুকু বলছে। আপনার হাজবেন্ড কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে চাইছে আপনার। হ্যাঁ ভালোবাসাটা কোথায় এখন বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ এখন অবশ্যই বুঝতেছি। ওটা শাসনটাই ভালোবাসা ছিল, ওটা ক্যাট না, ওটা শাসন ছিল। কিন্তু ওনার প্রকাশ ভাব ছিল না। যারা আমি একটা কথা শুনেছিলাম অনেক আগে, একটা বই পড়েছিলাম যে মানুষরা যত বেশি প্রকাশিত, অর্থাৎ যেমন এই ছেলেটা যার সাথে আপনার পরকীয়া হলো, সেই মানুষটা অনেক সুন্দর করে গল্প বানাতে পারে, নাটকীয়তা সৃষ্টি করতে পারে, নাটক করতে পারে। কিন্তু আপনার হাজবেন্ড কিন্তু আপনার হাজবেন্ডের যে ভালোবাসা কিন্তু আমার ওনার নাটকীয়টা প্রয়োজন ছিল জীবনে। ওনার যদি এইগুলা প্রকাশ থাকতো তাহলে আমি এগুলা করতাম না। সবাই যদি সব দিক থেকে এই ভুল আমি কখনোই করতাম না। আমার কিন্তু এরকম চিন্তা ছিল না যে আমি পরকীয়া করবো বা অন্য আরেকটা মানুষের কাছে যাবো। বুঝতে পেরেছি। এখন কি অবস্থা? কোর্টে যায় মামলা দিয়ে আসি,
নারী ও শিশু ট্রাইব্যুনালের যে এইটা হচ্ছে 9 খ ধারার যে মামলাটা, ওই মামলাটা হচ্ছে দিছি। মামলা দিছি না তো মানে উল্টা আমি আসামি। কেন? হ্যাঁ, আমি কিন্তু পলাতক। কি? হ্যাঁ, আমি পলাই আছি। মানে এর বোন জামাই হচ্ছে উকিলের সাথে থাকে, উকিল হয় নাই। এর বোন জামাই এরে বলছে যে মানুষ খুন করলে এখন বিচার হয় না, তুমি কি জন্য টেনশন করো। আপনি পলাতক আমাদের হচ্ছে আমি আমাকে খোঁজাখুঁজি করে, আমার হুমকি দেওয়া হচ্ছে। না না, আমার নামে মামলা হয় নাই, আমার মামলা উঠাইতে বলতেছে। হুমকি দেওয়া হচ্ছে। এলাকার হচ্ছে কিছু লোক নেতা খেতারে টাকা খাওয়াইছে, মানে আমার যারা সাক্ষী, আমাদের যারা ওই বাড়ি থেকে নিয়ে আসলো, ওই মাসুদদের বাড়ি থেকে, ওনারা পর্যন্ত সাক্ষী দিতেছে না। মানে আপনারা যে সব বাসায় শারীরিক সম্পর্ক করতেন, ওই সব বাসার মানুষ এখন আপনার সম্পর্কে কি বলে এটাকে, সাক্ষী দিচ্ছে না, তাই তো? সাক্ষী তো দিবেই না, এটাই তো স্বাভাবিক। এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, একটা পরকীয় সম্পর্কে কেন সাক্ষী দিবে? রেখা, আমি আপনাকে সর্বশেষ, আমাদের অনুষ্ঠানের সংক্ষিপ্ততা আছে, সর্বশেষ আপনার ওই ছেলের সাথে কি, আপনি তো এখন মামলা দিয়েছেন, মামলাটা কি? মামলা মামলা দিয়েছেন, এটা কি ধর্ষণ? হ্যাঁ, অবশ্যই। আপনার তো ইচ্ছা? না না, ইচ্ছা না না। একজন পূর্ণবয়স্ক নারী পুরুষ যদি একসাথে মিলিত হয়, তাহলে সেটা তো স্বইচ্ছায়। কেন? আমি কি ওর সাথে কি আমার মানে ওইরকম সম্পর্ক ছিল যে প্রতারণা মামলা দিতে পারতেন, যে বিয়ের প্রলোভন? আমার কাছে ও আমাকে জোর করেই করছে বলা যায়। জোর করে খালার বাড়িতে কিভাবে যেতেন? আমার নিত বইলে, না না, আমার নিত বইলে নানান রকম প্রলোভন দেখাইতো। প্রলোভন দেখিয়ে? সেটা নানান রকম প্রলোভন দেখাইতো। আচ্ছা, হোয়াটএভার। মামলাটা আসলে এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ হচ্ছে, সেটা সম্পর্কে আমরা না বলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ধর্ষণ মামলা দিচ্ছেন, ডিবি তদন্তে আসছে। হ্যাঁ, ডিবি আসছে। আপনার সাথে সর্বশেষ কি কথা হয়েছে তার? সর্বশেষ কথা হয়েছে বিয়ে করবে। বিয়ে করবে? হ্যাঁ, তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। যে 3টার সময় আমার টাকা নিয়ে তুমি 3টার সময় আসবা, তারপরে থেকে আমার শেষ কথা বলছে যে তোরে আমি বিয়ে করবো না, মানে করবোই না, তুই আমার কিচ্ছুই শিখতে পারবি না। তারপর আপনি যোগাযোগ করার চেষ্টা করেছেন? না না, ওনার সব ফোন নাম্বার ব্লক, ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ, হোয়াটসঅ্যাপ ব্লক। হাজবেন্ডের কাছে কি ফিরে যাওয়ার চেষ্টা করেছেন? একটা মানুষ যারা এতগুলা দিন এতভাবে ঠকাইছে 3টা বছর, এই মানুষ আমারে কেমনে অ্যাকসেপ্ট করে বলেন? কি বলেছে করবেন? আর এটা কি তাই সম্ভব? আপনার মা এলাকার আমার মা দেখেন, আমার মা হচ্ছে, আমি বললাম যে মা একটা সাক্ষীও আসতেছে না, মানে কেউ সাক্ষী দিব না, তারা জোর করে ধরে নিয়ে এলো, তারাও তুমি আবার তুমি কি আমার বাড়ির থাকবার দিবা না? তুমি তো তোমার তো বাড়ি থেকে বাইর করছেই, পাগলা বানাইয়া। এখন হচ্ছে আমি মারা গেলে এলাকার মানুষ করবো না, মাটি দিব না, আমি কি এখন তোমার জন্য সমাজ বিচ্যুত হবে। আপনার বাচ্চাটা কোথায়? ওনার আব্বুর কাছে, বাবার কাছে। বাচ্চাকে দেখতে যান না? খারাপ লাগে না? না, খারাপ তো লাগেই, খারাপ লাগবে না বাচ্চার জন্য? আপনার তো, আমি যতটুকু জানি যে আপনার এখন টাকা পয়সাও নাই হাতে, সব টাকা পয়সা ওই ছেলে নিয়ে গেছে। হ্যাঁ, যেখানে যাই। কোথায় আছেন, কি করছেন? আমি আপনার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ এখন জনগণ বিচার করবো। আমার ভবিষ্যৎ আমি আইনের হাতে তুলে দিছি, এরা বিচার করুক আমার যে কি আসলে। যদি আমার ভুল থাকে, ভুল তো যদি কি, আমার তো ভুল হয়েছেই, যদি আমি অপরাধী থাকি আমার অবশ্যই শাস্তি উচিত, মানে আমার যে প্রাপ্য শাস্তি এটা আমার দেহ। আর যদি মনে হয় না আমাকে ঠকানো হয়েছে, মিথ্যা দিয়ে আমার জীবন ধ্বংস করা হয়েছে, তাহলে এরও বিচার হওয়া উচিত। মানে আপনি তাহলে আপনার চাওয়া হচ্ছে এটাই যে দোষ আমি করেছি, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু অপরাধী আমি না, তালি বাজে না। দোষ আমি করছি কিন্তু অপরাধী কিন্তু আমি না। আমি কিন্তু যাইছে তার কাছে যাই নাই, বা আমার জীবনের গল্প তার কাছে লুকাইয়াও তার কাছে যাই নাই। কে আমি তার কাছ থেকে কখনো 5 টাকাও খাই নাই, ওটা সে খাইছে আমারটা। আপনার পক্ষ থেকে ভালোবাসা ছিল প্রচুর। এই মুহূর্তে তো দেখলেন লোকটা আপনার সাথে বেইমানি করলো, রাইট? এবং আপনার হাজবেন্ডের ভালোবাসাও বুঝতে পারলেন, তো এটা তো বুঝেছেন এই মুহূর্তে। কিন্তু ভালোবাসার প্রকাশটা খুবই বিচ্ছিরি ছিল, প্রকাশটা আপনার কাছে ভালো লাগতো না, না, হোয়াট এভার ইট ইজ। এই মুহূর্তে এটা তো বুঝতে পারছেন যে বয়ফ্রেন্ড সে আপনার সাথে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, যে কথা বলেছিল সেই প্রলোভন দেখিয়ে বিয়ে করেনি।
এখন যদি মামলা ধামলায়, আমি শুনেছি সম্প্রতি ফেসবুকে দিচ্ছে পুরুষ নাকি মামলায় আটকায়, এবং ধর্ষণ মামলা বিভিন্নভাবে অপপ্রয়োগও করা হচ্ছে, হ্যাঁ যদি এই ক্ষেত্রেও হচ্ছে। তো সেক্ষেত্রে এখন যদি ছেলেটা আপনাকে মেনে নিয়ে যায়, আপনি যাবেন তার সাথে? না। তাহলে আপনি চাচ্ছেন কি এখন? কেন এখন যদি এত কিছু যে নেওয়ার হইলে আমার আগেই তো নিত। এ ছেলে তো আমার এখন নিয়ে মেয়েরা ফেলতে পারে, আমার নিলেও আমার নানা রকম কলঙ্ক দিবে। এ মেয়ে নষ্ট মেয়ে, আমার রাখবে না, এটা নিয়ে হাইরা তারপরে হচ্ছে মাইরাও ফেলতে পারে, যা কিছু করে ফালাইতে এখন পারে। আপনার চাওয়াটা কি? এ যদি অপরাধী থাকে তাহলে আর প্রাপ্য বিচার হোক। আমার লাইফ, আমার জীবন নিয়ে খেলা হয়েছে, আমার ইমোশন, আমার আবেগ সবকিছু নিয়ে খেলছে। কিন্তু খুবই দুঃখজনক, আবেগ বা মন ভাঙার পৃথিবীতে এখন কোনো আইন বের হয়নি। যদি আইন বের হতো তাহলে অনেকের শাস্তি আমরা চাইতাম, সেই শাস্তিটা হতো। আসলে আমি জানি না আপনার ভবিষ্যতে কি হবে, বা আপনার ভবিষ্যৎটা আসলেই আমি অন্ধকারই দেখতে পাচ্ছি। যেটা হওয়ারই কথা ছিল, আসলে আমরা গুরুজনদের কাছ থেকে শুনি যে পরকীয়ার ফলাফল খুব ভয়ঙ্কর হয়। সেই ভয়ঙ্কর ফলাফল আপনি হাতে নিয়ে এখন বসে আছেন, এবং যার বিচার চাইছেন তার বিচার আদৌ হবে কিনা আমি জানি না, বা এটা আসলে কি হবে আমি তাও জানি না। কিন্তু আপনার ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত, আপনার বাচ্চাটাকে নিয়ে আমি শঙ্কিত। ওই বাচ্চাটা বড় হলে কি মাকে ক্ষমা করতে পারবে? বাচ্চার প্রতি 3 বছরে অনেকটা দূরত্ব হয়ে গেছে। আমার বাচ্চাও মনে বুঝে গেছে যে হ্যাঁ মা হ্যাঁ থেকে দূরে। পাশাপাশি থাকলেও এই 3 বছর যাবত বাচ্চার সাথে প্রচুর পরিমাণ গ্যাপ। এই ছেলে বলতো যে তুমি মানে ওই রকম ভাবে করো না, পরবর্তী না জানি থাকতে পারবা না। বাচ্চার প্রতি অত ভালোবাসা দেখাও না। হ্যাঁ। আত্ম উপলব্ধি হচ্ছে রেখা? কি করছি আমি? এরকম প্রত্যেকটা ঘরে হয়ে যাইতাছে। এরকম কি করছি, কি জন্য করলাম? কি জন্য করলাম, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ধরনের ঘটনা, পরকীয়া এখন প্রত্যেকটা ঘরে ঘরে উঠছে। এই যে আপনার যে কাহিনীটা, এই কাহিনীটা অনেক ঘরে আছে যেগুলো গোপন, আপনি এসেছেন প্রকাশ্যে। খুব কিন্তু ভালোবাসা ছিল, প্রচুর ভালোবাসা দেখাইছি জানেন। এগুলো যে মিথ্যা কথা, আমি 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 এটা মানতে পারি না, আমি মানতে পারি না। একটা মানুষ নিজের মা বাবার কসম খায়, আল্লাহর কসম খায় প্রতিনিয়ত মিথ্যা কথা বলতে। আমি কিন্তু এত বোকা না, আমি এরকম বোকা না। আমি মানুষের মুখ দেখে অনেক কিছু বুঝার মানে চেষ্টা করি, বা যে মানুষটা কিরকম হইতে পারে। আর দিনের পর দিন এত লম্বা টাইম ধরে আমাকে ইউজ করা হইতেছে, আমার ঠকাইতেছে, এটা আমি বুঝলাম না। কি পরিমাণ খেলোয়াড় তাহলে বুঝেন, না জানি আরো কত মানুষ নিয়ে খেলে কে জানে। আপনি আজকে এসেছেন সবাইকে সচেতন করতে, তাই তো? হ্যাঁ অবশ্যই। আমরা অবশ্যই আপনার গল্প থেকে অনেক কিছু শিখেছি। আমি জানি এরকম ঘটনা ঘরে ঘরে আছে, কিন্তু গোপন ভাবে আছে, যারা এখন পর্যন্ত আমার এখানে কেউ আসতে দিবে না, আমাকে এখানে কেউ আসতে দিবে না, আমাকে মানুষ চিৎকার করবে, কোন মামলা করতে দিবে না, মামলায় হচ্ছে নানান কথা হবে। আমার বাসি কেউ নাই, মানে কেউ নাই বলতে কেউ নাই, একদম অন্ধকার। আপনি যে বললেন না আপনার ভবিষ্যৎ অন্ধকার, আমার পেছনটা অন্ধকার। যারা জানে, যারা আমার ওই বাড়ি থেকে নিয়ে আসলো, তারা পর্যন্ত সাক্ষী, আমার কোনো সাক্ষী নাই। সাক্ষী ছাড়া মামলা কত দূর যাবে? কোর্টের বারান্দায় উঠলে টাকা, আমার নাই টাকা। আমার এই বিচার কি আদৌ হবে? দেশে কি এই সমস্ত বিচার হয়? যেখানে ওনার বোনের জামাই ডালে কইলো এই দেশে খুনের বিচার হয় না। আপনি হয়তো হ্যারাসমেন্টের শিকারও হচ্ছেন অনেক। প্রচুর প্রচুর। ওইটার কি মানে এটা বলতে গেলে আরেকটা স্টোরি। নাম উল্লেখ না করে বলবেন? আমার হচ্ছে এক মাধ্যমে গিয়েছিলাম একজনের কাছে, উনি হচ্ছে একটু করবে, আমার মুখ হাইড করে একটা হচ্ছে নিউজ করবে, সাংবাদিক। হ্যাঁ সাংবাদিক। তখন উনি আমারে বলে যে টাকা লাগবে, এমনি এই ভিডিওতে হচ্ছে 15-20 হাজার টাকা এমনি দেয়, কিন্তু তোমার যেহেতু টাকা নাই তুমি হচ্ছে 10,000 টাকা দাও। 10,000 টাকা? আমি 10,000 টাকা কোথায় থেকে দিব? তখন হচ্ছে উনি আমারে তাহলে নিজেরে দাও। হোয়াট? হ্যাঁ সাংবাদিক আপনার নিজেকে আপনাকে চেয়েছে? হ্যাঁ তুমি নিজেরে দাও। আমাকে কি কয় তোমার তো সব দেওয়াই শেষ। আচ্ছা, আমি কইছি যে ভাই আল্লাহর রাস্তায় মাপ চাই, আপনার আমার নিউজ করতে হবে না, আপনি আমার নিউজটা কইরে নিন না। ভালো করেছেন।
যাই হোক, এই ধরনের ঘটনা আরো হবে, আমরা চাই। তারপর আশায় বাঁচি না, আপনার একদম পেছনেও অন্ধকার, সামনেও অন্ধকার, যত না আমার যে এই ছেলে যে এই আমার যে এই মাসুদ, এই ছেলে যে আমাকে সব দিক থেকে এরকম করে দিল, আমার জীবনের কি দাম? তাহলে আমার এখন কই নাম লেখাইতে হবো? আমার এই জীবনের আমি কিভাবে নিরাপদ, আমার জীবনের নিরাপত্তা কি এখন? ভুল তো আমি করছি, কিন্তু দোষটা কি আমার ছিল পুরোটাই? অপরাধী কি আমি? আমার নাই বাপ, আমার নাই ভাই, আমার হচ্ছে এলাকার মানুষ। এখন যারা আমার এত ভালোবাসতো তখন তারা আমার উপরে আঙ্গুল তুইলা বলে কি, মানে বকা দিয়ে বলে এই মহিলা খারাপ। এটাই স্বাভাবিক। এর আমিও বুঝতেছি এটা স্বাভাবিক। আসলে ভুল কি আমার কার? আমি কি নিজে তার মানে যাইতে আপনার গেলাম? চাওয়া হচ্ছে ভুল আপনার একা না, এক হাতে কখনো তালি বাজে না, তালি দুই হাতেই বেজেছে। আমার যদি শাস্তি হয়ে থাকে, ওরও শাস্তি হতে হবে, তাই তো? হ্যাঁ অবশ্যই। আমরাও সেটাই চাই। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের পর্যাপ্ত বিশ্বাস এবং আস্থা আছে। আপনিও আস্থা রাখুন, যেন তেন মানুষের কাছে যাবেন না। এই সময়টা খুব ভয়ঙ্কর চলবে, আমরা আশায় বাঁচতে চাই। এবং রেখা, আপনি আপনার জীবন থেকে, ভুল থেকে নিজে শিক্ষা গ্রহণ করেছেন বলে আশা করছি ভবিষ্যতে যারা এই ধরনের সম্পর্কে আছেন তারাও একটু জেনে শুনে বুঝে তারপর আগাবেন। আসলে কি আমি আরেকটা কথা বলি, এই সমস্ত বিষয় না, এই যে আমি যেরকম শেয়ার করতেছি বা আমি এরকম অনেক নিউজ দেখছি না, মাথায় এগুলা ঢুকে না। ঢোকে না? না মানে ওই যে ছেলে মানে যে পরকীয়ের যে বয়ফ্রেন্ডটা থাকে না, ওনার মধ্যে এমন কিছু জাদু থাকে, এমন কথার জাদু থাকে, বা আপনি জীবনও ধরতে পারবেন না এই ছেলে আপনার ঠকাইতেছি, কখনোই না। আর কথায়ও বুঝবেন না, আচরণও বুঝবেন না। এই সমস্ত নিউজ শেয়ার করে তো বুঝবেনই না কোনোদিন। আমি কত শেয়ার করতাম, কি এর শেয়ার, কি এর ভিডিও, দূর ও যা কইছে তাই, ওকে আমার ঠকাবো নাকি? আমি আদৌ পর্যন্ত বিশ্বাস করতে আমার কষ্ট হয় এই ছেলে আমার এইভাবে ঠকাইছে, আমি মানতেই পারি না। আপনার কথাগুলো খুব সত্য, খুবই সত্য। মানে অসংখ্য ধন্যবাদ রেখা, আপনি ভালো থাকেন, সাবধানে থাকেন। আপনার জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম।